স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি। পৌষের শীতে কাঁপছে দেশ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। বাড়ছে শীতজনিত রোগ। কয়দিন ধরে কুয়াশা ছাড়ে না, রাস্তাঘাট দেখা যায় না। এরকম অবস্থা, ঠান্ডার জন্য বাইরে হইতে পারি না। কয়েকদিনের থেকে আজকে আবার বেশি কুয়াশা ঠান্ডা। এখন জনপদে নিয়ে রয়েছে বিস্তারিত। ছোটোখাটো দেখা যায় যে ত্রুটি নিয়ে দীর্ঘদিন ধরে ফাইল চালাচালি হয়, এই বিষয়গুলি যদি এড়িয়ে চলে আমার মনে হয় রেভিনিউতে আরও গতি আসবে। ডিসেম্বরের ট্রেনটা আমাদের রেভিনিউ যেই আছে সেটা আমাদের ভালো দেখছি, বা আশা করি এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা তো টার্গেটের কাছাকাছি যেতে পারবো। রাজস্ব সংগ্রহে গেল অর্থ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম কাস্টম হাউস। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আদায় হয়েছে ৩৫,৯০২ কোটি টাকা। শুল্কায়ন প্রক্রিয়ায় গতি আনলে আয় আরও বাড়ানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। পৌষের মাঝামাঝি সময়ে জেঁকে বসেছে শীত। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গেল সপ্তাহের তুলনায় বর্তমানে শীতের তীব্রতা বেড়েছে বেশ। পৌষের শীতের দাপটে পঞ্চগড়ে ঘন্টায় ১০ থেকে ১২ কিলোমিটার গতিতে ঠান্ডা বাতাস বইছে। উত্তরে এই বাতাসেই বেশি অনুভূত হচ্ছে শীত। কুয়াশার পরিমাণ কখনো বাড়ছে তো কখনো কমছে। তাপমাত্রা ওঠানামা করছে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে অনেকেই শীত নিবারণের চেষ্টা করছেন। জেলার ১ লাখ শীত বস্ত্রের চাহিদা পাঠানো হলেও মিলেছে মাত্র ১২,০০০ কম্বল আর ৩৩ লাখ টাকা। কয়দিন ধরে কুয়াশা ছাড়ে না, রাস্তাঘাট দেখা যায় না, গাড়িগুলার লাইট ধরে। এরকম শীত শীতে থাকা যায় না ঘর থেকে, মানে এরকম অবস্থা, ঠান্ডার জন্য বাইরে হইতে পারি না। কয়েকদিনের থেকে আজকে আবার বেশি কুয়াশা ঠান্ডা, এমনকি বাতাসের আবহাওয়াটাও একটু ভালো। শীতের আরও খবরাখবর জানাতে আমাদের সঙ্গে পঞ্চগড় থেকে যুক্ত আছেন লুৎফর রহমান, এছাড়াও চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছেন অনেক চক্রবর্তী। তবে শুরুতে আমরা পঞ্চগড়ের খবরাখবর জানবো। লুৎফর, সকাল থেকে তো বেশ কিছুটা সময় গড়িয়েছে, তো এখন পঞ্চগড়ের শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে এবং যারা ছিন্নমূল এবং শ্রমজীবী রয়েছেন তাদের দুর্ভোগ আসলে কতটা বাড়লো? মুক্তি উত্তরের জেলা পঞ্চগড়কে বলা হয়ে থাকে হিমালয় কন্যা। বরাবরই কিন্তু প্রান্তিক এই জেলায় শীতের আগমন ঘটে আগে এবং শীতের স্থায়িত্ব কালও এখানে বেশি থাকে। এবার কিন্তু হেমন্তেই পঞ্চগড়ের শীতের দেখা মিলেছে। তবে পৌষের যে শীত, সেই পৌষের শীত মধ্য শীত, পৌষ থেকে পৌষের শীতের তীব্রতা শুরু হয়েছে। আমরা দেখেছি গতকাল থেকে এই মৌসুমে সবচেয়ে বেশি শীতের যে তীব্রতা সেটি দেখা যাচ্ছে প্রান্তিক জেলায়, এবং উত্তরের যে ঠান্ডা বাতাসের পাশাপাশি ঘন কুয়াশায় এই যে জেলার জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। তার পাশাপাশি জীবনে কিন্তু এর প্রভাব পড়েছে। আমরা দেখেছি মানুষজন গবাদি পশুকে ঢেকে চট সহ বিভিন্ন কাপড় দিয়ে ঢেকে দিচ্ছেন। পঞ্চগড়ের নিম্ন আয়ের মানুষের দুর্ভোগের কথা যদি বলি, বিশেষ করে পাথর শ্রমিক রয়েছে এবং বালি শ্রমিক যারা রয়েছে, যারা নদীর বরফের মতো জল থেকে বালি এবং পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে থাকেন, এই শ্রেণীর মানুষরা সবচেয়ে বেশি কষ্ট করেছেন। কারণ তারা এই শীতের তীব্রতা বাড়ায়, তারা কিন্তু নদীর এই এরকম ঠান্ডা কনকনে ঠান্ডা পানিতে নেমে পাথর এবং বালি উত্তোলন করতে পারছেন না। এর পাশাপাশি জানিয়ে রাখি যে আমরা অনেক মানুষকে দেখেছি প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্রের অভাবে তারা খুব কষ্টে রাত যাপন করছেন। অনেকে কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আমরা সকাল থেকে দেখেছি যে সড়কের পাশে বিভিন্ন যারা শ্রমজীবী মানুষ কাজের খোঁজে যারা বের হয়েছেন, তারা কিন্তু সড়কের পাশে খড়কুটো জ্বালিয়ে তারা উষ্ণতা নেবার একটা চেষ্টা করছেন। পাশাপাশি জানিয়ে রাখি এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে পঞ্চগড়ে ১২,০০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং ৩০ লাখ টাকা শীতবস্ত্র কেনার জন্য বরাদ্দ এসেছে। তা কিন্তু এই জেলার বিরাট অঙ্কের দরিদ্র মানুষের সংখ্যার তুলনায় কিন্তু খুবই কম বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে
এই মাসে কিন্তু আরো বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আজ এখনো কিন্তু সূর্যের দেখা মেলেনি এবং উত্তরে যে ঠান্ডা বাতাস প্রতি ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার গতিতে কিন্তু বয়ে যাচ্ছে। তো মুক্তি, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। এবার আমরা চুয়াডাঙ্গার খবরাখবর জানবো। অনেক, আজ তো চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জনজীবনের প্রভাব কেমন দেখছেন এবং বেলা গড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বেড়েছে কিনা? মুক্তি, স্বস্তির খবর হলো বেলা একটু বাড়লে অর্থাৎ 9:30টার পরে আসলে সূর্যের দেখা মিলেছে এবং সেই সূর্যের উত্তাপও কিন্তু আসলে শহরবাসী পাচ্ছে, চুয়াডাঙ্গাবাসী পাচ্ছে। পাশাপাশি আজকে চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছে 9.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আবহাওয়া অফিসের তথ্য মতে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই হঠাৎ করেই গত কয়েকদিনের যে তাপমাত্রা ছিল, আজকে তাপমাত্রা 9-এর ঘরে চলে এসেছে। এই তাপমাত্রা কমার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু সকালে আমি দেখেছি। মুক্তি, আমি দেখেছি যে সকালে যারা রাস্তায় বেরোয়েছে, সড়কে বেরোয়েছে, তারা কিন্তু সড়কের পাশে খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে আসলে শীতের হাত থেকে বাঁচার চেষ্টা করেছে। পাশাপাশি বাজারেও আসলে লোক সমাগমের উপস্থিতি কিন্তু আজকে অনেকটাই কম ছিল। ক্রেতা বিক্রেতার সংখ্যা সকালে কিন্তু আসলে কম ছিল, বেলা বাড়লে আসলে সেই ক্রেতা এবং বিক্রেতাদের সংখ্যা বাড়ছে এবং সড়কে যে যানবাহনগুলো আজ ভোরে চলাচল করছিল সেইগুলো কিন্তু আসলে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছিল। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি মুক্তি, যে অন্যান্য বার অর্থাৎ গতবার আমরা যেমনভাবে দেখেছিলাম যে জেলা প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চুয়াডাঙ্গায় যারা ছিন্নমূল মানুষ আছে, শীতার্ত মানুষ আছে, তাদের মাঝে যেভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছিল, কম্বল বিতরণ করা হয়েছিল, এবার কিন্তু তেমন একটা উদ্যোগ আমি কিন্তু লক্ষ্য করিনি। বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার যে 4টি উপজেলা আছে সেখানে সরকারি কম্বল বিতরণ করা হলেও সেটি কিন্তু আসলে নগণ্যই বলা চলে। পাশাপাশি এই যে হঠাৎ করেই শীত এবং তাপমাত্রা নেমে যাবার ফলে হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়তই রোগীর সংখ্যা বাড়ছে। একটা বিষয় জানিয়ে রাখি যে ভোরে যে কুয়াশা পড়ছে, অর্থাৎ ভোর এবং সন্ধ্যার পরে যে শিশির পড়ছে, সেখানে কিন্তু মাঠে কৃষকদের যে বীজ আছে, বীজতলা আছে, সেখানে কিন্তু বড় আকার একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে মুক্তি। বেশ কয়েকজন কৃষক বলছে যে তাদের বড় একটা লোকসানের মুখে পড়েছেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। এই শীতে কুয়াশায় বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তো শীত পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে এই ছিল মুক্তি। আবহাওয়ার সবশেষ জানাতে পঞ্চগড় ও চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। অর্থ বছরের প্রথম 6 মাসে 2300 কোটি টাকা বেশি রাজস্ব আদায় করে আগের বছরের রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম কাস্টম হাউস। জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় 35,902 কোটি টাকা। বছর জুড়ে রাজনৈতিক অস্থিরতা আর ব্যাংকে তারল্য সংকটে আমদানি কমলেও ডলার বাজার ও কাস্টমসের নানা পদক্ষেপে রাজস্ব আয় বেড়েছে বলে দাবি কর্মকর্তাদের। ব্যবসায়ীরা বলছেন, রিজার্ভ বাড়ায় বছরের শেষ দিকে আবারও আমদানি বেড়েছে। শুল্কায়ন প্রক্রিয়ায় গতি আনলে রাজস্ব আদায় আরও বাড়ানো সম্ভব হতো। চট্টগ্রাম থেকে আরও জানাবেন হোসাইন জিয়াদ। চট্টগ্রাম বন্দর দেশে এককভাবে রাজস্বের সবচেয়ে বড় যোগানদাতা। এখানে আসা আমদানি রপ্তানি পণ্য থেকে শুল্ক আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। 2024-25 অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা, যেখানে চট্টগ্রাম কাস্টম হাউসের আদায়ের লক্ষ্য 83,000 কোটি, অর্থাৎ এককভাবে প্রায় 17% রাজস্ব যোগান দেয় বন্দর ও কাস্টমস। এই অর্থ বছরের শুরুতে জুলাই বিপ্লব, রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকট সহ নানা কারণে বিপর্যস্ত ছিল অর্থনীতি ও বাণিজ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল বছরের চাইতে খাদ্যশস্য আমদানি কমেছে 7%, শিল্প কারখানার যন্ত্রপাতি 25%, চিনি 35%, সার 30%, তেল জাতীয় পদার্থ 13%। তবে আমদানি কমার এমন চিত্রের পরও রাজস্ব আদায়ের রেকর্ড ভাঙল চট্টগ্রাম কাস্টম হাউস। গেল বছরের চেয়ে প্রথম 6 মাসে 2300 কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। তথ্য বলছে, গেল বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে
33,521 কোটি টাকা। সেখানে এবছর হয়েছে 35,903 কোটি টাকা, প্রবৃদ্ধি প্রায় 7%। কাস্টমস কর্মকর্তারা বলছেন, ডলারের মূল্য বৃদ্ধি ও পড়ে থাকা পণ্যের নিলাম বাড়ায় বেড়েছে রাজস্ব আদায়। আমাদের গত বছর ডিসেম্বর মাসে আমাদের আদায় ছিল 5,100 কোটি টাকা। সেই হিসাবে আমরা এই বছর আদায় করতে পেরেছি অলরেডি এটা 6,500 কোটি টাকা এক্সিট করেছে। সো শুধু ডিসেম্বর মাসে আমাদের গ্রোথ 28%-এর বেশি আছে। আর ডিসেম্বর মাসে তো আমাদের ট্রেন্ড আমরা ভালো দেখছি। ডিসেম্বরের ট্রেন্ডটা আমাদের রেভিনিউ যেই আছে সেটা আমাদের ভালো দেখছি। আশা করি এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা তো টার্গেটের কাছাকাছি যেতে পারবো। রাজস্ব আদায়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে বছরের শেষ মাসে। তথ্য বলছে, শুধু ডিসেম্বর মাসেই রাজস্ব আদায় হয়েছে 6,500 কোটি টাকা, প্রবৃদ্ধি প্রায় 28%। ব্যবসায়ীরা বলছেন, বছর শেষে ডলার সংকট কমায় আমদানি খানিকটা বেড়েছে। এখানে যেই বিল অফ এন্ট্রিগুলি আসে, এগুলি যদি দিনে দিনে শুল্কায়নের একটা পদক্ষেপ গ্রহণ করেন কাস্টম হাউস, এবং ছোটোখাটো দেখা যায় যে ত্রুটি নিয়ে দীর্ঘদিন ধরে ফাইল চালাচালি হয়, এই বিষয়গুলি যদি এড়িয়ে চলে আমার মনে হয় রেভিনিউতে আরও গতি আসবে। রাজস্ব আদায় গেল বছরের চেয়ে বাড়লেও এখনও লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রা ছিল 45,000 কোটি টাকা। তার চেয়ে প্রায় 5,000 কোটি টাকা পিছিয়ে আছে দেশের রাজস্ব আদায়ের সবচেয়ে বড় এ প্রতিষ্ঠান। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর শীতকালীন ম্যানোভার অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে। পদাতিক 55 ডিভিশনের অনুশীলন প্রত্যক্ষ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে আরও জানাতে রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকা থেকে যুক্ত হয়েছেন হাসিব বিল্লাহ। হাসিব, শীতকালীন প্রশিক্ষণ দেখতে প্রধান উপদেষ্টা সেখানে কখন পৌঁছাবেন, বিস্তারিত জানাবেন। মুক্তি প্রধান উপদেষ্টা হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রওনা হবেন এবং এখানে এই অনুষ্ঠানটি শুরু হবে বেলা 12টার দিকে। মূলত 1 ঘন্টার মতন একটি অনুষ্ঠান হবে, যেখানে মূলত একটি প্রতীকী যুদ্ধ পরিচালিত হবে বা যুদ্ধের একটি অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে, যেখানে মূলত সত্যিকারের মতন কেউ যদি কোনো বহির্শত্রু বাংলাদেশের উপর কোনো ভূখণ্ডে আক্রমণ করতে চায়, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী যে প্রস্তুত, বাংলাদেশ সেনাবাহিনী তার সরঞ্জাম এবং যুদ্ধাস্ত্র আর সেই ব্যবহারগুলো দেখাবেন এবং সেইগুলো উপভোগ করবেন, পরিদর্শন করবেন মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে এই রাজবাড়ী জেলার এই সাঘাটা এই যে চর, এটি মূলত পদ্মা নদীর মাঝখানে গড়ে উঠেছে একটি চর। এই চরে সেনাবাহিনীর সদস্যরা তারা এই দীর্ঘ 1 মাস ধরে মূলত এই চরটিকে সাজিয়েছেন এই যুদ্ধের একটি প্রস্তুতিমূলক একটি এলাকা হিসাবে, যেখানে মূলত এই ডিসেম্বরের 18 তারিখ থেকে এই পদাতিক ডিভিশন 55 অর্থাৎ যশোর পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা মূলত এই শীতকালীন এই প্রশিক্ষণ অনুশীলন কার্যক্রমটি তে অংশ নিয়েছেন, যেটির আজকে সমাপনী দিন। এখানে মূলত প্রথমেই উল্লেখযোগ্য যেসব যুদ্ধ সরঞ্জাম আছে সেগুলোর প্রদর্শনও যেমন হবে, সেগুলোর ব্যবহার হবে। এখানে যেমন বাইরাক্তার TB2 তুর্কির যে বিমান যুদ্ধ আর যে ড্রোন রয়েছে, সেই ড্রোনের ব্যবহার হবে, যেটি নাগোর্নো কারাবাখ যুদ্ধে যেখানে ব্যবহার হয়েছিল, সেটি পৃথিবীর আলোচিত একটি ড্রোন। ঠিক একইভাবে আরও যেসব যুদ্ধক্ষেত্রে যেসব সরঞ্জাম ব্যবহার হয় সেগুলো ব্যবহার করবে বাংলাদেশের সেনাবাহিনীর যে অত্যাধুনিক ট্যাঙ্ক, যেটি যুদ্ধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমরাস্ত্র, এবং সেটি ব্যবহার হবে। এবং এর সঙ্গে গোলন্দাজ বাহিনী যে কামান ব্যবহার করবে, হেলিকপ্টার থেকে প্যারা কমান্ডোরা তাদের সমরাস্ত্র প্রদর্শন করবে। আসলে বাংলাদেশের সেনাবাহিনী যে নানান এই যে শত্রু মোকাবেলায় শান্তির সময়ে বাংলাদেশ সেনাবাহিনী এই যে প্রশিক্ষণ কর্মসূচিগুলো অংশ নেয়, বিশেষ করে গ্রীষ্মকালে হয়, শীতকালে বড় আকারে হয়। এবং বাংলাদেশের যে পদাতিক ডিভিশনের যতগুলো ডিভিশন আছে 10টি, সেই প্রতিটি ডিভিশনে এই শীতকালীন প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় বা কার্যক্রম হয়। মূলত বড় আকারে এবার একটি আনুষ্ঠানিকভাবে
একটি এলাকায় সেটি বড় আকারে আয়োজন হয় এবং সেখানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান সেটি প্রদর্শন করেন, ঠিক একই হিসাবে এই বছর অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এটি প্রদর্শন করবেন এই রাজবাড়ী এলাকায়। যে এই সাঘাটার এখানে যে পদাতিক ডিভিশন 55 যশোর পদাতিক ডিভিশনের যে সেনা সদস্যরা তাদের সামরিক প্রশিক্ষণের কার্যক্রম সেগুলো পরিচালনা করবেন এবং প্রধান উপদেষ্টা এগুলো অবলোকন করবেন এবং তারপর একটি ভাষণ দেবেন। এই ছিল মুক্তি এই রাজবাড়ী থেকে সবশেষ খবর। সহকর্মী হাসিবিল আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকা থেকে। বগুড়ায় চলছে সরকারিভাবে আমন মৌসুমে ধান সংগ্রহ অভিযান। তবে প্রথম 1.5 মাসে কাঙ্ক্ষিত ধান সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। লোকসানের মুখে ছোট চালকলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি চালকল মালিকদের। সাইফুল ইসলামের ছবিতে আরও জানাবেন মাজিদুর রহমান। বগুড়া জেলার ধান কাটা মারাই শেষ হয়েছে মধ্য নভেম্বরে। হাট বাজারে নতুন আমন ধান উঠলেও সরবরাহ কম, ফলে ভর মৌসুমে চালের দাম কমেনি, বরং বেড়েছে। সরকার প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করেছে 33 টাকা এবং সিদ্ধ চাল 47 টাকা। হাট বাজারে এই ধান বিক্রি হচ্ছে 40 টাকা ও মোটা চাল 56 টাকা। ব্যবসায়ীদের দাবি, ভালো দামের আশায় অনেক কৃষক বিক্রি করছেন না ধান। এভাবে বাধ্যবাধকতার কারণে চাল হয়তো মিলবে, তবে ক্ষেত্রে চালকল মালিকদের লোকসান দিতে হবে কেজিতে 4 থেকে 5 টাকা। সরকার যে রেটটা দিচ্ছে তাতে কেজিতে 4.5-5 টাকা 5.5 টাকা পার কেজিতে লোকসান হচ্ছে। তো এই অবস্থা চলতে থাকলে আমরা তো দেউলিয়া হয়ে যাবো। এখানে মনে কর 500 মিল ছিল, এখন মনে হয় 100 মিল মনে কর টিকা আছে, 100 কয়েকটা মিল টিকা আছে, আর সব বাতিল হয়ে গেছে। তো এইভাবে আমরা তো মনে কর যে ফকির হয়ে যাচ্ছে। ক্রয় করে ধান ক্রাশিং করে আমাদের পড়তা পড়তেছে 50 টাকা 51 টাকা, আর সরকার দেবে 47 টাকা। তো আমরা কীভাবে চাল দেব? আমাদের তো এই ক্ষতি লস এটা কে দেবে? ধান থেকে চাল করতে অটো রাইস মিলগুলো থেকে হাস্কিং রাইস মিলের খরচ বেশি। এতে বাজার চলে যাচ্ছে কর্পোরেট হাউসগুলোর কাছে। তাই বাজার নিয়ন্ত্রণহীন এবং সিন্ডিকেটের কাছে যাওয়ার আশঙ্কা নেতাদের। এমন লোকসানে বগুড়ায় বন্ধ হয়ে গেছে প্রায় 1200 হাস্কিং মিল। অভিযোগ চালকল মালিকদের। হাস্কিং মিলগুলো যদি সরকার টিকাতে না পারে বা টিকেটের কোনো যদি পথ বের করতে না পারে, তাহলে এই চালের ব্যবসাটা পুরোপুরি কর্পোরেট ব্যবসায়ীদের হাতে চলে যাবে এবং এখনও তারা নিয়ন্ত্রণ করে। কর্পোরেট ব্যবসার চাল যেখানে আপনার 80 টাকা কেজি, আমাদের চাল বিক্রি হয় 70 টাকা কেজি। কিন্তু এটাই সরকার দেখে না। সরকারের নির্ধারিত দামে চাল সংগ্রহ করা কঠিন হলেও কৃষকরা ধানের ভালো দাম পাচ্ছেন, যা সরকারের নির্ধারণ করা মূল্যের একটি উল্লেখযোগ্য দিক বলে মনে করেন খাদ্য কর্মকর্তারা। বাজার দর যেহেতু একটু ঊর্ধ্বমুখী সরকারি যে রেট আছে তার তুলনায়, সেক্ষেত্রে সংগ্রহের গতি একটু কম, তবে সংগ্রহ কিন্তু হচ্ছে। যদি কৃষক আমাদের গুদামে ধান দিতে আগ্রহী না হন বাজারে ভালো দাম পাওয়ার কারণে, সেক্ষেত্রে সেটি হয়তো চালের আকারে পরবর্তীতে কেনার উদ্যোগ সরকার নিতে পারে। চাল সংগ্রহের অভিযান চলবে আগামী বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এ সময়ে বাজার নিয়ন্ত্রণ না আনলে ছোট মিলগুলো বন্ধ হয়ে যাবে এবং চালের বাজার কর্পোরেটদের হাতে চলে যাবে। এমন আশঙ্কায় চালকল মালিকরা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। মাজেদুর রহমান, এখন বগুড়া। সুনামগঞ্জে পুরো দমে শুরু হয়েছে বোরো চাষাবাদ। আবহাওয়া অনুকূলে থাকলে এই মৌসুমে প্রায় 4000 কোটি টাকার ধান ঘরে তোলার আশা করছেন কৃষকেরা। তবে ফসল রক্ষা বাঁধের কাজে অগ্রগতি না থাকায় বেশ দুশ্চিন্তায় তারা। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লিপসন আহমেদ। লিপসন, বোরো আবাদ মৌসুমের এই পর্যায়ে কৃষকের ব্যস্ততা কেমন দেখছেন? সার, রাসায়নিক সহ প্রয়োজনীয় সব উপকরণ কৃষকেরা পাচ্ছেন কিনা? লিপসন, আপনার কাছে জানতে চাই যে বোরো আবাদ মৌসুমের এই পর্যায়ে কৃষকের ব্যস্ততা কেমন দেখছেন? এছাড়া সার এবং রাসায়নিক সহ যে প্রয়োজনীয় উপকরণগুলো রয়েছে সেগুলো আসলে কৃষকেরা পাচ্ছেন কিনা?
কোনো কথা। বিশেষ করে যদি বলি এই বছর 12 উপজেলায় প্রায় 137টি হাওরে 10 লাখ কৃষক কিন্তু আসলে বোরো ধান ইতিমধ্যে চারা রোপণে কিন্তু ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে কৃষকরা যেটি বলছেন তারা কিন্তু ইতিমধ্যে আসলে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন, কারণ যেহেতু বন্যার পর কিন্তু আসলে সুনামগঞ্জে এখানকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হন, তারপর কিন্তু এখন তারা কিন্তু মহাজনের কাছ থেকে কিন্তু আসলে টাকা নিয়ে কিন্তু আসলে বোরো ধানের চারা রোপণ করছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে অন্যান্য বছর 15 ডিসেম্বর থেকে কিন্তু হাওরের ফসল রক্ষা যে বাঁধ, সেই বাঁধের কাজ কিন্তু শুরু হয়, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে নামমাত্র বাঁধের যে কাজ সেটি কিন্তু শুরু হলেও কিন্তু পুরোদমে কাজ শুরু হয়নি, যার ফলে কিন্তু কৃষকরা কিছুটা আতঙ্কের মধ্যে রয়েছেন। তবে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি দায়িত্বে রয়েছেন তিনি যেটি বলছেন, এই বছর কিন্তু 2 লাখ হেক্টরের উপরে কিন্তু আসলে বোরো ধানের চারা রোপণ করছেন কৃষকরা, যেখান থেকে প্রায় 4,000 কোটি টাকার ধান কিন্তু আসলে কৃষকরা গড়ে তুলবেন যদি আবহাওয়া অনুকূল থাকে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি বলছেন যে ইতিমধ্যে আসলে হাওরে বাঁধের কাজ শুরু হয়েছে। এই বছর কিন্তু প্রায় 57টি হাওরে কিন্তু 518 কিলোমিটার যে বাঁধ রয়েছে ফসলের রক্ষা করার জন্য, সেটি কিন্তু আসলে তারা নির্মাণ এবং সংস্কার করবেন, যার ফলে কিন্তু এর জন্য প্রায় 125 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে তারা যেটি বলছেন নির্ধারিত যে সময় রয়েছে 28 ফেব্রুয়ারির মধ্যেই তারা বাঁধের যে কাজ সেটি কিন্তু আসলে শেষ করতে পারবেন। পাশাপাশি কৃষকরা যেটি বলছেন, যদি বাঁধের কাজ নির্ধারিত সময় শেষ না হয়, পাশাপাশি হাওরের যে পাহাড়ি জল সেটি যদি ফেব্রুয়ারির ভিতরে পাহাড়ি জল নামে, তাহলে কিন্তু তাদের যে কষ্টের যে ফসল সেটি কিন্তু আসলে চলে যাবে। মুক্তি। লিপসন আহমেদ যুক্ত ছিলেন সুনামগঞ্জ থেকে। নিয়মিতভাবে অফিস না করার অভিযোগ উঠেছে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভাটচান্দা মাগুরাটা কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার মজিদা জাহান মৃদুর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তার খামখেয়ালিতে ভোগান্তির শিকার হতে হয় প্রায় 20,000 মানুষকে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, হেলথ প্রোভাইডারের বিরুদ্ধে যে অভিযোগটি স্থানীয়রা করছেন সেই বিষয়ে বিস্তারিত জানতে চাই। আজকে তিনি সঠিক সময়ে ক্লিনিকে এসেছেন কিনা এবং সেবা প্রার্থীরা কি বলছেন? মুক্তি, আজ আমি সকালবেলা এই কমিউনিটি ক্লিনিকের সামনে এসেছি বেলা ঠিক 9টার আগে। আমি লক্ষ্য করেছি এখানে যে মিতু আছেন সেবিকা, তিনি কিন্তু আজকেও 9:30 থেকে 10:15টার মধ্যে অফিস করেছেন। এতে করে যারা স্থানীয় রোগী রয়েছেন নিয়মিত যারা এখান থেকে সেবা নিয়ে থাকেন তাদের কিন্তু একটা অনীহা প্রকাশ পেয়েছে। এখানে কয়েকজন কিন্তু অভিযোগ করেছেন যে উনি এখানে নিয়মিত অফিস না করে তাদের টাঙ্গাইল সদর যে হাসপাতাল রয়েছে এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ থেকে চিকিৎসা নিতে হচ্ছে। আর এখানে যে শুধু আজ এবং গতকাল তা না, আমরা কয়েক মাস যাবত তাকে অবজারভেশন করছি। আমরা লক্ষ্য করেছি যে তিনি এখানে সকাল 10টার পর অফিসে আসেন এবং 12টার পরই কিন্তু চলে যায়। আর আমাদের সাথে যে তথ্য, এই একই তথ্যের সাথে কিন্তু সম্মতি জ্ঞাপন করেছেন স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, তারাও কিন্তু বলেছেন যে তিনি অনিয়মিত অফিস করেন। আর অনিয়মিত অফিস করার কারণে কিন্তু ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। আর স্থানীয়রা একটি অভিযোগ করেছেন, তারা বলছেন যে এখান থেকে যে সরকারি ঔষধ বরাদ্দ দেওয়া হয় সেই ঔষধ নিতেও কিন্তু 10 থেকে 15 টাকা, কখনো কখনো 20 টাকা দিতে হচ্ছে। আর এই টাকা না দিলে কিন্তু মৃত্যুর বিরুদ্ধে এই রোগী ও রোগীর স্বজনদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ করেছেন স্থানীয়রা। আর এদিকে মৃত্যু বলছেন যে তিনি নিয়মিত অফিস করে থাকেন এবং আমরা গতকাল যখন এখানে এসেছিলাম আমি তাকে 12টার সময় ফোন করার পরে তিনি বলেছেন যে তার ছুটি আছে, তিনি মাসিক রিপোর্ট অফিসে জমা দিতে গিয়েছেন। কিন্তু পরবর্তীতে তিনি 10 মিনিটের মধ্যে কিন্তু এখানে এসেছেন এবং তার 3টা পর্যন্ত অফিস করার নিয়ম থাকলেও কিন্তু তিনি 1:30টার আগে এখানে ত্যাগ করেছেন। আর এইখানে যারা বাসিন্দা রয়েছেন, বিশেষ করে এই ক্লিনিক পরিচালনা পরিষদের যে সভাপতি রয়েছেন স্থানীয় ইউপি সদস্য শওকত হোসেন, তিনি কিন্তু জানিয়েছেন তিনিও মাঝে মাঝে এখানে আসেন সেবার জন্য, তিনিও কিন্তু সেবা পান না। তিনি জানিয়েছেন যে এখানে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস করার কথা থাকলেও কিন্তু এখানে তাকে নিয়মিত পাওয়া না যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় ইউপি সদস্য। আর এই বিষয়ে আমরা যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবগত করার পর তিনি জানিয়েছেন যে আমাদের তথ্যের ভিত্তিতে তাকে শোকজ করা হয়েছে। আর এদিকে মৃত্যু বলছেন যে তিনি 6 মাস যাবত বেতন পান না, আর বেতন না পাওয়ার কারণেই তিনি এমনটা করছেন বলে আমাদের জানিয়েছেন। আর এখানে আমরা সকালবেলায় আমরা লক্ষ্য করেছি এখানে আজ সকালে যে মেডিসিন গুলো খুলে দিয়েছেন এই ক্লিনিক পরিচালনা পরিষদের সভাপতি, তিনি যে কার্টুন থাকে সেই কার্টুন
কার্টুন ভেঙে রোগী ও রোগীর স্বজনদের জন্য ওষুধ বের করে দিয়েছেন। আর আমরা লক্ষ্য করেছি যে এই কমিউনিটি ক্লিনিকটি কিন্তু জরাজীর্ণ অবস্থায় রয়েছে, এটি ঝুঁকিপূর্ণ। আর এই কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণের দাবিও জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া এছাড়া ওই কমিউনিটি ক্লিনিকের চারপাশে দেয়ালের বেষ্টনী দেওয়ার দাবি জানিয়েছেন। শুধু এই কমিউনিটি ক্লিনিক নয়, সদর উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ও উপস্বাস্থ্য কেন্দ্রের যারা দায়িত্বে রয়েছেন তাদের অনিয়মিত অফিস করার অভিযোগ রয়েছে। তো মিতু, এই ছিল টাঙ্গাইল থেকে কমিউনিটি ক্লিনিকের সবশেষ তথ্য। কাউসার আহমেদ যুক্ত ছিলেন টাঙ্গাইল থেকে। যুব এশিয়া কাপ বিজয়ী তরুণ ক্রিকেটার ইকবাল হোসেন ইমন ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করছে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। সেখানে উপস্থিত আছেন দলটির প্রধান উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, বিএনপি পরিবারের প্রতিনিধি দলের ক্রিকেটার ইকবাল হোসেন ইমন ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করার কারণ কি, এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন আমাদেরকে। মুক্তি, দেখুন, আজকে সকাল 11টায় সিলেটের যে হুমায়ুন রশিদ চত্বর আছে সেখানে ইত্যাদি কমপ্লেক্সের সামনে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বিশেষ করে যুব এশিয়া কাপ বিজয়ী তরুণ ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার দেওয়ার জন্য ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে আয়োজন চলছে। আমরা সেখানে রয়েছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপির যে নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে আমরা বিএনপি পরিবারের যে প্রধান উপদেষ্টা যিনি দায়িত্ব পালন করছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি ইতিমধ্যে এই আয়োজনে যুক্ত হয়েছেন এবং তার সাথে আরও কেন্দ্রীয় নেতারা রয়েছেন সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বে যিনি বিএনপি পালন করছেন জি.কে. গৌচ সহ ডাক্তার জীবন সহ আরও অনেকেই বিএনপির নেতৃবৃন্দ, সিলেট জেলা ও মহানগর শাখার বিএনপির নেতৃবৃন্দরা রয়েছেন। এবং এখানে তারা বলছেন যে বিএনপি মূলত যেহেতু জনমুখী, অর্থাৎ রাষ্ট্রের জনগণের জন্য যা মঙ্গলজনক সেটাই কিন্তু বিএনপি তাদের অংশীদার হতে চায়। এরই অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত যে যুব এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই দলের একজন গর্বিত ক্রিকেটার ইকবাল হোসেন ইমন এবং তার পরিবারের সদস্যদের মধ্যে তার বাবা আবু বকর এখানে উপস্থিত হয়েছেন এবং তাকে মূলত আজকে শুভেচ্ছা উপহার তুলে দেবে বিএনপির নেতৃবৃন্দরা। ইতিমধ্যে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা বক্তব্য রাখছেন মঞ্চে এবং তারা যেটি বলছেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশে প্রবেশ করলো, সেই বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত যে আশা এবং জনগণের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্য পৌঁছাতে আসলে বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন এবং পুরো দেশে অর্থাৎ সামগ্রিক বাংলাদেশ প্রেক্ষাপটে জনগণের জন্য কল্যাণকর কিংবা জনগণের যে মৌলিক অধিকার যেটি আছে, অর্থাৎ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশের জনগণ যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের দিকে তারা ধীরে ধীরে এগোচ্ছেন এবং তারা জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন। এবং বিএনপির বিশেষ করে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপির পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় মূলত আজকের এই আয়োজন সিলেটের যে হুমায়ুন চত্বর আছে সেখানে ইত্যাদি কমপ্লেক্সের সামনে এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সব শ্রেণী পেশার মানুষই উপস্থিত আছেন, বিশেষ করে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দ আছেন তারা উপস্থিত হয়েছেন এবং এই উপস্থিতি আসলে বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে। তো সব মিলিয়ে আসলে আজকের যে আয়োজন, এই আয়োজন চলমান রয়েছে, হয়তো 12 ঘন্টাখানেক চলবে এবং প্রধান উপদেষ্টা যিনি আছেন আমরা বিএনপির রুহুল কবির রিজভী তার বক্তব্যের মধ্য দিয়ে এবং শুভেচ্ছা উপহার হস্তান্তরের মাধ্যমে আজকের আয়োজন শেষ হবে। গুলজার আহমেদ যুক্ত ছিলেন সিলেট থেকে। বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীতে উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব 2025। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে যুব ও উদ্যোক্তা সমাবেশ এবং বর্ণাঢ্য র্যালি। এ নিয়ে আরো জানাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছেন নাসিম শুভ। তারুণ্যের উৎসবকে ঘিরে জেলায় কি কি আয়োজন রয়েছে? মুক্তি, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো, দেশ বদলায়, পৃথিবী বদলায়, প্রতিবাদে সারা দেশের ন্যায় নোয়াখালীতেও চলছে তারুণ্যের উৎসব 2025। এই তারুণ্যের উৎসবের আয়োজন করেছে নোয়াখালী জেলা প্রশাসন। এখানে নবীন প্রবীণের সমন্বয় ঘটেছে। এখানে শুধু তরুণরা না, বিভিন্ন বয়সী মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং সরকারি চাওয়া এই তরুণ, আজকে যারা তরুণ রয়েছে তাদেরকে আসলে কাজে লাগিয়ে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই প্রতিবাদে কিন্তু সেই লক্ষ্যে কিন্তু এই তারুণ্যের সমাবেশ বলে আমাদেরকে জানিয়েছেন আয়োজকরা। আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন আজকে যে তারুণ্যের সমাবেশ এবং তারুণ্যের মিলন মেলা, এই মিলন মেলায় কিন্তু শুধু তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সের যারা উদ্যোক্তা রয়েছেন, যারা সফল উদ্যোক্তা রয়েছেন তারাও অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের নানান যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা তরুণদের যে নতুন উদ্যোক্তা রয়েছে তাদের সাথে শেয়ার করছেন এবং তার মাধ্যমে কিন্তু এই নবীনরাও কিন্তু আগামী দেশ গড়ার লক্ষ্যে ভালো উদ্যোক্তা হিসেবে
কাজ করবে। পাশাপাশি তরুণ যারা অংশগ্রহণ করেছেন তাদের সাথে আমি কথা বলে যেটি জানতে পেরেছি, তারা জানিয়েছেন সেই 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সবশেষ 2024-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল পতিত সরকারের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়া থেকে শুরু করে সবকিছু কিন্তু এই তরুণদের মাধ্যমে সম্ভব হয়েছে। এবং এই তরুণরাই বলছেন আগামী যে বাংলাদেশ সেটি করতে কিন্তু তারা প্রশাসন এবং সবার সাথে মিলেমিশে কাজ করতেছেন, এবং তরুণরা তাদের যে তারুণ্য সেটিকে কাজে লাগিয়ে দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। এবং সেজন্যই সে লক্ষ্যে কিন্তু আজকের এই তরুণ সমাবেশ, এই তরুণ সমাজে তরুণের যে সমাবেশ সেটির মাধ্যমে কিন্তু তারা একটি বার্তাও দিচ্ছেন যে কোনো দুর্যোগ সহ যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তরুণরা কিন্তু তাদের দেশের পক্ষে ঐক্যমত পোষণ করবেন, এবং তরুণরাই কিন্তু এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লক্ষ্যে তারা কাজ করবেন। তো আমি বেশ কয়েকজন এখানে আগত প্রতিনিধি, তরুণ সমাজের প্রতিনিধি যারা রয়েছেন এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন সরকারের এই ধরনের উদ্যোগকে কিন্তু তারা সাধুবাদ জানিয়েছেন, এবং তারা বলছেন আগামীর জন্য কিন্তু এই ধরনের আরো যদি কোনো উদ্যোগ সরকারের বা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় সেজন্য তারা সর্বোপরি কাজ করবেন, এবং সমাজের যে সকল জায়গায় নানাবিধ বৈষম্য রয়েছে সে সকল বৈষম্য দূর করতে তরুণদের যে লক্ষ্য নিয়ে গত 24-এর যে অভ্যুত্থান হয়েছিল সেই লক্ষ্যে কিন্তু সমাজকে পুনর্গঠনে তরুণরা কাজ করে যাচ্ছেন এবং এখনো কাজ করছেন, আগামীতেও কাজ করবেন বলে তারা জানিয়েছেন। তো নোয়াখালী জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন আজকের এই কর্মযজ্ঞ এখন বর্ণাঢ্য র্যালি শুরু হবে। র্যালিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সেটি কিন্তু জেলার যে শিল্পকলা একাডেমি মিলনায়তন রয়েছে সেখানে গিয়ে শেষ হবে, এবং সেখানে তরুণদের যে সমাবেশ সেটি অনুষ্ঠিত হবে। তো এই ছিল আসলে মুক্তি তারুণ্যের সমাবেশ থেকে আমার কাছে এখন অবধি সব শেষ। নাসিম শুভ যুক্ত ছিলেন নোয়াখালী থেকে। দিনে দুপুরে বরগুনায় চুরি হচ্ছে সংরক্ষিত ম্যানগ্রোভ বনের গাছ। সচেতন মহল বলছেন এই চোর চক্রের সাথে যোগসাজশ রয়েছে বন কর্মকর্তাদের, তাই উপকূলীয় বন রক্ষায় কঠোর পদক্ষেপের দাবি পরিবেশবাদী সহ স্থানীয়দের। বরগুনা সদর, তালতলী, পাথরঘাটা ঘুরে জিয়াদ মাহমুদের প্রতিবেদন। প্রতিবছর নানা প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনজীবনকে রক্ষা করে ম্যানগ্রোভ বন, তবে ক্রমশই কমছে বনের ঘনত্ব। এখন টেলিভিশনের অনুসন্ধানে উঠে আসে বনের ঘনত্ব কমে যাওয়ার তথ্য। এখানে বনের রক্ষকই যেন হাজির হচ্ছেন ভক্ষক হিসেবে। বরগুনার খাগদন নদীর দুপারে ম্যানগ্রোভ বনে দিনে দুপুরে চলে গাছ নিধন। গণমাধ্যমের উপস্থিতি টের পেলেই গাছ কাটার সরঞ্জাম ফেলে বন নিধনকারীরা চেষ্টা করেন সটকে যেতে। দাও নিয়ে কি করেন? ও দাও নিয়ে মানে এরা হইলো মানে আমার এই গোল দেখতে আইছে, মানে না ফরেস্টার আয় নাই মনে করেন, এই যে পার্টি মনে করেন হ্যাঁ মালটা দেখাইছে আর কি, মানে যে মালের কোয়ালিটি দেখারা দেখতে আইছে আর কি। বন বিভাগের নাকের ডগা থেকে চুরি হচ্ছে গাছ। অফিস বা মুঠোফোনে কর্মকর্তাদের পাওয়া না গেলেও খোঁজ নিয়ে জানা যায় দিনব্যাপী অফিস ফেলে মাঠেই কাজ করেন তারা। সচেতন মহল বলছেন বন বিভাগের অবহেলার পাশাপাশি কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে অপরাধীদের সাথে। বন বিভাগের এত কর্মকর্তা কর্মচারী থাকতে কিভাবে বনের গাছ কেটে নিয়ে যায়? গাছ কাটতে তো 1-2 মিনিটের সময় না, দীর্ঘ সময় ধরে বন বিভাগের এই ফরেস্টের গাছগুলো কেটে নিয়ে যায়। এদের সাথে যোগসাজশ অবশ্যই আছে। এই বন বিভাগের যে অসৎ কর্মকর্তা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে নজরদারির মধ্যে আনতে হবে, এবং তারা যদি এইভাবে দেখেও না দেখার ভান করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। স্থানীয়দের অভিযোগ, তালতলীর ট্যাংরাগিরি বনে গাছ কেটে সাজানো হয় আগুন দেওয়ার নাটক। পাথরঘাটায় বন বিভাগকে ম্যানেজ করে অবৈধ জালে মাছ শিকারের কাজে ব্যবহার করা হয় গাছ। এতে হুমকিতে উপকূলের ম্যানগ্রোভ বন। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে গাছ ধ্বংস করা হচ্ছে, কেটে নেওয়া হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য, কিংবা কেটে বিক্রি করে অসাধু একটি চক্র তার লাভবান হচ্ছে। তো এই জায়গাটিতে আসলে শুধু বন বিভাগ না, আমাদের সকলেরই সম্মিলিত সচেতনতা বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আসন্ন পরিবেশ বিপর্যয়ের হাত থেকে বাঁচতে ম্যানগ্রোভ বনায়ন রক্ষা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নাই। এদিকে অবৈধ নিধনকারীদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি বনভূমি রক্ষায় দ্রুতই পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমরা বিভাগীয় বন কর্মকর্তা এবং সহকারী বন সংরক্ষককে বিষয়টি অবহিত করে চিঠি দিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছি। আমরা এই বিষয়ে আমাদের অভিযান অবশ্যই জোরদার করব এবং যে ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ করা যায় সেটা আমরা অবশ্যই নিব এই বন সংরক্ষণ এবং বন রক্ষা করার ক্ষেত্রে।
উপকূলীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় ম্যানগ্রোভ বনের ভূমিকা অপরিসীম। আসন্ন পরিবেশ বিপর্যয় থেকে বাঁচতে সবুজ বনায়নে টেকসই পদক্ষেপের দাবি স্থানীয়দের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। মাগুরায় দিন দিন বাড়ছে সরিষা চাষ। সরিষা ক্ষেতের পাশেই বাণিজ্যিকভাবে মধু আহরণ করছেন মৌয়ালরা। মৌমাছির বাক্স স্থাপনে সরিষার ফলন বাড়ার পাশাপাশি কৃষকেরা পাচ্ছেন বাড়তি সুযোগ সুবিধা। কৃষকেরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি মৌ খামারে কর্মসংস্থান হচ্ছে বেকারদের। তবে পরিকল্পিত বাজার ব্যবস্থা না থাকায় বাণিজ্যিকীকরণে কিছুটা বেগ পেতে হয়। মৌয়ালদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা কৃষি বিভাগ। বিশ্বজিৎ বাপির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। মাগুরা সদরের মঘি, মালঞ্চি, বেঙ্গাবেরুইল, রাঘবদাইর, শালিখার, ধানেশ্বর গাতি সহ বেশ কিছু ইউনিয়নের মাঠে মাঠে চোখে পড়ে হলুদের সমারোহ। দোল খায় সরিষার ফুল। পাশ দিয়ে হাঁটলেই কানে বাজে মৌমাছির গুনগুন আওয়াজ। ক্ষেতে শত শত মৌবাক্স স্থাপন করে চলছে মধু সংগ্রহের কাজ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মৌচাষীদের পদচারণায় মুখর সরিষার মাঠগুলো। হাজার হাজার মৌমাছিরা সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করে। আর মৌচাষীরা প্রতি সপ্তাহে বাক্সগুলো থেকে বিশেষ কায়দায় মধু সংগ্রহের পর প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রি করেন। মৌমাছি আসাতে ফুলের শেষ ফলটা ভালো বড় হচ্ছে এবং যারা মৌমাছি চাক নিয়ে আসছে এদের প্রতি সপ্তাহে প্রায় 10 থেকে 15 মণ মধু আহরণ করতে পারতেছে। সরিষা চাষ করলেও উপকার আছে, মৌমাছির চাক আসলেও মৌমাছির পরাগায়নের জন্য আমরা ফলনটা বেশি পাবো। স্বল্প খরচে লাভ বেশি হওয়ার পাশাপাশি সরিষা চাষের ক্ষেত্রে কৃষকরা বাড়তি কিছু সুবিধা পাওয়ায় কদর বাড়ছে মৌ বাক্সের। আর প্রতি মৌসুমে মৌ খামারে কাজ করে কর্মসংস্থান হচ্ছে বেকার যুবকদের। প্রথমে 10টা মৌ বক্স দিয়ে শুরু করি, এখন আমার প্রায় 100-র মতো বক্স। ইনশাল্লাহ এই সরিষা ফুলে 2 থেকে 3 লক্ষ টাকার মধু পাবো। এখন অর্ধশত বক্স আছে, এই বক্স থেকে মাসে 1 লাখ 1.5 টাকা ইনকাম আছে। তবে বিক্রির ক্ষেত্রে মধু পরিবহনে পুলিশি হয়রানি ও উৎপাদিত মধুর নির্দিষ্ট বাজার না থাকা সহ রয়েছে নানা প্রতিবন্ধকতাও। জেলা কৃষি কর্মকর্তা জানালেন, উন্নত প্রশিক্ষণের পাশাপাশি সব ধরনের সহযোগিতা নিয়ে মৌ চাষীদের পাশে আছে কৃষি বিভাগ। বিনা সুদে যদি কোনো লোন সরকারি কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে লোন দিলে আমাদের মৌমাছিকে খাওয়ানোর সুবিধা হয়। মৌমাছি চাষটা করে যেটা এতটা প্রাণী, এত রোগের একটা ওষুধ আছে, আমরা কোথাও খুঁজে কোথাও যাইয়ে কোনো মৌমাছির রোগ মাঝে একটা ওষুধ পালাম না আমরা। মৌ বাক্স প্রদান এবং মধু প্রসেসিং যে যন্ত্র আছে সেটাও আমরা কৃষকদেরকে সরবরাহ করছি এবং কৃষকদেরকে মধু উৎপাদনের ক্ষেত্রে বিভিন্নভাবে পাশে থেকে পরামর্শ দিচ্ছি কিভাবে বিশুদ্ধ এবং নিরাপদ মধু উৎপাদন করা যায় সেই বিষয়ে কৃষকদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে জেলায় মধু সংগ্রহ করার লক্ষ্যে 6,850টি মৌ বাক্স বসানো হয়েছে। এতে প্রায় 20,000 কেজি মধু উৎপাদন হবে বলে মনে করছে কৃষি বিভাগ। প্রতি কেজি মধু পাইকারিতে বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা দরে। এখন মাগুরা। এ ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।